সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের উচ্চারণ এই টপিকটা নিয়ে। অর্থাৎ আমরা ইতিপূর্বে কিন্তু এই উচ্চারণ যে টপিকটা রয়েছে এই টপিকের উপর প্রথম একটা পর্ব আলোচনা করেছি এবং প্রথম পর্বে আমরা কিন্তু উচ্চারণ রিলেটেড তোমাদের বেসিক যাহা কিছু তথ্য জানা লাগে এবং উচ্চারণের যতগুলো বিষয় আছে ওভারঅল আমরা কিন্তু প্রায় 60 থেকে 70% আরও বেশি হবে, প্রায় শেষ করে ফেলছি কিন্তু প্রথম পর্বেই। তো আজকের এই পর্বে অর্থাৎ 2 নম্বর পর্বে আমরা মূলত উচ্চারণের যে বাকি আরও কিছু জিনিস আছে অর্থাৎ কিছু আমাদের নিয়মকানুন আছে এবং এইচএসসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিছু আমাদের রুল পড়তে হয় যেগুলো সরাসরি প্রশ্নে আসে, মানে প্রশ্ন করে একবারে যে তোমাকে বলে যে বাংলা উচ্চারণের স্বরধ্বনি 5টা নিয়ম বা বাংলা উচ্চারণের 5টা নিয়ম লেখো, এরকম যখন প্রশ্নগুলো পড়ে আমরা তখন সেগুলো কিভাবে উত্তর দিব এগুলো সহ এবং সবার শেষে একটা আকর্ষণ পয়েন্ট রয়েছে, সেটা তোমাদের একটা সাজেশন দিব। সেই সাজেশন থেকে তোমার পরীক্ষায় কমন পাওয়ার পসিবিলিটি 80 থেকে 90%, অর্থাৎ সেখান থেকে তুমি 5টার মধ্যে তোমার যদি পরীক্ষায় 5টা উত্তর করতে হয় তুমি 5টার মধ্যে আশা করি 3টা কি 4টা কমন পাবা। কথা কি বুঝছো? আর কিছু তোমাদের সিক্রেট টিপস বলবো যেগুলো তোমার একাডেমিক বলো এডমিশন বলো সব জায়গায় কাজে লাগবে। তো তাহলে আমরা বেশি সময় কালক্ষেপণ না করে আমাদের আজকের যে আলোচনা অর্থাৎ উচ্চারণ টপিকের 2 নম্বর পর্ব তাহলে সেটা শুরু করি। দেখো, উচ্চারণ যে টপিকটা আমরা আলোচনা করতেছিলাম সেই উচ্চারণ টপিকের আমরা প্রথম পর্বে বিভিন্ন রুলগুলো কিন্তু তোমাদের বলছিলাম। তো যারা সেই প্রথম পর্বটা দেখো নাই তারা কাইন্ডলি এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পর সেই পর্বটা অবশ্যই দেখবা, কারণ সেই পর্বটা যদি তুমি না দেখো ভাই আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলি তুমি উচ্চারণে কিছুই বুঝবে না। কারণ সেই প্রথম পর্বে আমরা উচ্চারণের ওভারঅল একবারে বেসিক যতগুলো ধারণা লাগে উচ্চারণ রিলেটেড যে বিষয়গুলো জানা না থাকা একবারে ফরজ এক কথায় ধরতে গেলে উচ্চারণ লিখতে গেলে সেগুলো আমরা আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা এই লাইভটা শেষ করে পরবর্তীতে তোমরা এই উচ্চারণ যে প্রথম পর্বটা আগে প্রথম পর্বটা দেখবা, তারপরে পরবর্তীতে আবার এই লাইভটা তো আমরা ইউটিউবে আপলোড দিব সেটা আবার এখানে দেখবা। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু অপটিমিস্ট স্পেস আশাবাদী, মানে এই চ্যানেলে তুমি সব জায়গায় পাবা, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল সব কিছু আছে অপটিমিস্ট স্পেস আশাবাদী। আর যারা এডমিশন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য প্রতিদিন কিন্তু আমরা লাইভ ক্লাসে আয়োজন করে থাকি, বাংলা, তারপর বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, এছাড়া আমরা জিকে তোমাদের ক্লাস নিই এবং ইংরেজি ক্লাসও আমরা নিয়ে থাকি। তো তোমাদের এই ক্লাসগুলো আমরা নিই মূলত লাইভ ক্লাসগুলো অপটিমিস্ট স্পেস এডমিশন ওয়ার্ড যে পেজ সেই পেজে, এবং এছাড়া তোমরা যে গ্রুপে আসো যে গ্রুপগুলোতে দেখতেছো সেখান থেকে তোমরা পেয়ে যাবা। তো আমরা সেদিকে না যাই, আমাদের যে আলোচনা সেই আলোচনার মধ্যে তাহলে প্রবেশ করি। দেখো, আমরা সর্বপ্রথম তোমাদের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো। কী সাজেশন? সেই সাজেশনটা হলো যে যারা এইচএসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু হাতে কিন্তু আর সময় নেই, বিশেষ করে যারা এইচএসসি 25 ব্যাচ একবারে দেওয়ালে পিঠ থেকে গেছে এরকম একটা অবস্থা। তো তোমাদের মূলত এই যে আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলো থেকে তোমরা আশা করি একটা না একটা প্রশ্ন পেয়ে যাবা, বুঝছো? এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ার ট্রাই করো। যেমন প্রথম যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে সেটা হলো বাংলা উচ্চারণে 5টা নিয়ম লেখো। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে, যে বলছে যে বাংলা উচ্চারণের 5টা নিয়ম লেখো, তোমাকে বাংলা উচ্চারণের 5টা নিয়ম লিখতে হচ্ছে। এখন এরকম তোমার আরও এই রিলেটেড এই কথাটাই একই প্রশ্নটা বিভিন্ন রীতিতে গঠনে আসতে পারে। যেরকম তোমার অনেক সময় এই প্রশ্ন একই প্রশ্ন অন্যভাবে একটু বলে যে উচ্চারণ রীতি কাকে বলে, উদাহরণসহ বাংলা উচ্চারণে 4টা নিয়ম লেখো। একই কিন্তু প্রশ্ন কিন্তু একই, মানে উত্তরও কিন্তু ওই একই হবে, জাস্ট একটু শুধু ঘুরাই দিছে। কথা কি বুঝছো আমার? এরপর রয়েছে বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লেখো। এইভাবে তোমার কিন্তু প্রশ্ন আসতে পারে। এখন এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। কথা কি বুঝছো? মানে জাস্ট শুধু ঘুরাই দিছে। কথা কি বোঝা যাচ্ছে কি না আমার? তো দেখো যে তোমার এই প্রশ্নটা এখন তোমাকে উত্তরটা করতে হবে। তোমরা কীভাবে করবা? পয়েন্ট আকারে করবা, যেহেতু তোমাকে বলছে 5টা নিয়ম লেখো বা 4টা নিয়ম লেখো, এটা কিন্তু সহজ। বাংলা যে উচ্চারণে অনেকগুলো নিয়ম রয়েছে তার মধ্যে তোমরা এখন যে কোনো নিয়মগুলো দিবা এরকমটা না, কারণ তুমি এমন নিয়মগুলো দিবা যেগুলো অতি গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ অন্যান্য নিয়মগুলো দিলে কি হবে না? হ্যাঁ হবে, কিন্তু তোমার টিচার তখন নাম্বার হাতে রেখে দেয়, অর্থাৎ 5-এর মধ্যে তোমাকে তখন 4 বা 3 দেয়। আর অবশ্যই আমি তোমাদের একটা বিষয়ে পরামর্শ দিব, সেটা হলো তোমরা এই যে এই টপিকটা উচ্চারণ টপিকের আমি যে আজকে প্রশ্নের ধরন পড়াচ্ছি, এইচএসসি যারা ক্যান্ডিডেট আছো তোমরা তোমরা এই প্রশ্ন উত্তর দিতে যাবে না। তোমরা চেষ্টা করবা, যদি কমন পড়ে তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবা উচ্চারণ যে ওয়ার্ডগুলো থাকে ওয়ার্ডগুলো যে উচ্চারণ লিখতে বলে সেটা লিখবা, কারণ সেটা তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট করতে পারো তাহলে হুবহু একবারে তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। এখন যার মনে করো এই যে হসন্তগুলো সমস্যা বা যা অন্য উচ্চারণগুলো সঠিকভাবে লিখতে পারে না তার জন্য আলাদা হিসাব, কিন্তু যে লিখতে পারে সে অবশ্যই সেটা দিবে, কারণ সেটা দিলে তুমি 5-এর মধ্যে 5 কিন্তু পেয়ে যাবা। আর যারা তোমরা আমার 2টা পর্ব সম্পূর্ণভাবে দেখবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমার কোনো কিছু বাদ থাকবে না, তুমি কনফার্ম 5টার মধ্যে 5টা ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। তুমি দেখবে তোমার 8টার মধ্যে তোমার 8টাই কমন পড়ে যাবে, এরকম একটা অবস্থা হবে। তো দেখো তাহলে আমরা
যেখানে ছিলাম তোমাদের যদি দেখাই বিষয়টা যে আমরা কিভাবে তাহলে এই প্রশ্নটা উচ্চারণটা লিখতে পারি, তাহলে তো প্রথমে আমরা উচ্চারণ যে প্রশ্নটা বলছি উচ্চারণ নীতি কাকে বলে সেটা আগে প্রথমে বলবো যে উচ্চারণ নীতি কী। তো উচ্চারণ নীতি যদি আমরা এই প্রশ্নটা উত্তর দিতে যাই তাহলে আমাদের হবে যে উচ্চারণ একটি বাচনিক প্রক্রিয়া। উচ্চারণ হলো একটি কী প্রক্রিয়া? বাচনিক প্রক্রিয়া, অর্থাৎ অঞ্চল, সময়, ব্যক্তি, ভৌগোলিক সীমা ভিন্নতার কারণে উচ্চারণের বিভিন্নতা হতে পারে। এটা অবশ্যই আমাদের উচ্চারণ রয়েছে, যেমন আমরা যে শব্দের উচ্চারণ, মনে করো আমি এখন আছি বরিশালে, আমি বরিশালে যে শব্দের উচ্চারণ যেভাবে করতেছি, কিন্তু আমার যে অঞ্চল সেখানে কিন্তু উচ্চারণটা একটু ভিন্নতা। আমি যে অঞ্চলে থাকি রংপুরের ওই দিকে, তো আমার সেই অঞ্চলে কিন্তু উচ্চারণে একটু ভিন্নতা রয়েছে। আবার তুমি যদি চট্টগ্রামে থাকো ওইদিকে দেখবে এদিকে আবার অন্য উচ্চারণ, তুমি যদি ঢাকায় থাকো সেখানে আবার আলাদা, তুমি যদি সিলেটে থাকো দেখবে, মানে এক এক অঞ্চলে মানুষের যে কথা বলার ধরন, উচ্চারণটা কিন্তু এক এক রকম। তো এটাই বলছে যে ভৌগোলিক সীমার কারণে এটা উচ্চারণটা বিভিন্ন হতে পারে এবং সময় বিবর্তনে বাংলা উচ্চারণে বেশ কিছু আমাদের এটারও পরিবর্তন ঘটছে এবং বিভিন্ন কারণে উচ্চারণের বৈচিত্র্যতা রয়েছে। চলিত ভাষায় কথ্য বাচনভঙ্গির বৈচিত্র্যের একটি সমন্বিত উচ্চারণ মানকে মূলত প্রমিত বাংলা উচ্চারণ ধরা হয়। কথা কি বোঝা গেছে আমার? দেখো এরপরে উচ্চারণে, বাংলা উচ্চারণে যে পাঁচটা নিয়ম মনে করো আমরা এখন উদাহরণসহ তোমাদের দেখানোর ট্রাই করব। দেখো সবাই কিন্তু ক্লাসটা অবশ্যই তোমাদের যারা বন্ধু বান্ধব দেখতেছে সবার কাছে কিন্তু শেয়ার করে দেবা, যেন সবাই উপকৃত হয় ক্লাসটা দেখে। এরকম ক্লাস কিন্তু তুমি নাও পেতে পারো, আমি কিন্তু একবারে তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে ভেঙে বুঝাই দেবো। একটু মনোযোগ সহকারে দিও এবং অবশ্যই সাথে খাতা কলম কিন্তু রাখিও। দেখো যেখানে ছিলাম প্রথম পয়েন্টে আসি। প্রথম 1 নাম্বার কি, আমাদের 5টা নিয়ম পড়বো, তার মধ্যে প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হলো শব্দের শুরুতে যদি স্বরেয় থাকে, কি থাকে? শব্দের শুরুতে যদি স্বরেয় থাকে, স্বরেয় মানে বর্ণর যদি থাকে, তাহলে তারপর যদি হ্রস্ব ই, তারপর দীর্ঘ ই, তারপর হ্রস্ব উ, তারপর দীর্ঘ উ, এখানে দীর্ঘ উ হবে, আমরা এটা ভুলে গেছি। তারপর হলো যুক্ত খ, তারপর আমাদের এই যে বিজ্ঞান লিখতে গেলে যে শব্দটা লাগে বর্গীয় এটা, এবং জফলা বা রিকারযুক্ত ব্যঞ্জন বর্ণ যদি থাকে তাহলে সেখানে স্বরেয় এর উচ্চারণ হবে, মানে অর্থাৎ স্বরেয়ার পর যদি আমরা এই বর্ণগুলো যদি লক্ষ্য করি তখন স্বরের উচ্চারণ ওকারের মতো হয়। কথা কি বোঝা গেছে আমার? অর্থাৎ আমরা প্রথমে যদি কোনো একটা শব্দের মধ্যে যদি প্রথমে স্বরেয় দেখি এবং এরপরে যদি আমরা এই যে আমরা বর্ণগুলো দেখছি এই বর্ণগুলো যদি লক্ষ্য করি তখন সেই স্বরেয় আর স্বরেয় থাকবে না। স্বরেয় কী হয়ে যাবে? স্বরের উচ্চারণ তখন ওকারের মতো হয়ে যাবে। যেমন আমরা যদি বলি অতি, দেখো তো এটা অতি যে আছে এই শব্দটা, তোমাকে এই শব্দটা যদি উচ্চারণ লিখতে বলে আমাদের এখন দেখো স্বরেয়, প্রথমে স্বরেয় আছে, ঠিক আছে মানলাম স্বরেয় আছে, এরপরে দেখো আমাদের রুল অনুযায়ী কি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ এগুলো থাকার কথা, কিন্তু আমাদের এগুলো কি আছে? তুমি বলবো নাই না আছে। কোথায় আছে? দেখো এটা কি, এটা কিন্তু মানে হ্রস্ব ইকার, এটা কিন্তু কার একটা, কিন্তু এটা কিন্তু কোনটার কার বলো তো? হ্রস্ব ই যে আছে এই হ্রস্ব ইর একটা কার, কিন্তু তার মানে হ্রস্ব ই কার যদি কারটাও থাকে তখন কিন্তু সেটার অন্তর্গত হবে। মানে এই যে আমরা শুধু হ্রস্ব ই সরাসরি থাকবে এরকমটা না, অনেক সময় হ্রস্ব ইকার থাকতে পারে, দীর্ঘকার থাকতে পারে, এটা হলেও কিন্তু সেটার অন্তর্গত মনে করা হয়। কথা কি বোঝা গেছে আমার? তো দেখো তার মানে এখানেও ঠিক একই করা হয়েছে যে হ্রস্ব ই যে আমাদের আকারটা আছে, মানে হ্রস্ব ইকার মানে ইকার যে আছে, যে কারটা আছে এই কারটা তখন কিন্তু এটার অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ স্বরের পর হ্রস্ব ই আছে এটা ধরা হয়। তো এটার কারণে তখন আমাদের কী হবে? এই স্বরেয় আর স্বরেয় থাকবে না, তখন স্বরেয়টা কী হয়ে যাবে? ও হয়ে যাবে। কী হয়ে যাবে বলো তো? ও, অর্থাৎ স্বরেয় ও হয়ে গেল। অতি, ও তসিগা তি। যেমন নদী আছে, তখন নদীটা তখন কি এই যে কী আছে? দীর্ঘইকার আছে, দীর্ঘই আমাদের হ্রস্ব ই দীর্ঘই আছে, তার মানে দীর্ঘই থাকা অর্থ কী? তখন তাহলে দন্তন্য থাকবে না, তখন কী যাবে? দন্তন্যটা ওকারের মতো হবে। ওকার হলে তাহলে এখানে কী হবে? দন্তন্য ওকার ন হবে, নদী। কথা কি বুঝছো? তারপর যেমন তরু আছে, তরু, যেমন ময়ূর আছে, তারপর ময়ূর, পক্ষ আছে, পক্ষ। কথা বোঝা গেছে কি না আমার? তোমরা কমেন্টে জানো সব কিছু বোঝা যাচ্ছে কি না ঠিকভাবে। তো আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে স্বরেয় কোনো শব্দে যদি আমরা স্বরেয় বর্ণ পাই, এরপরে যদি এই ওয়ার্ডগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে মূলত আমরা সেই স্বরেয় আর স্বরেয় রাখবো না, স্বরেয়র ওকারের মতো ইউজ করব। কথা কি বোঝা গেছে? ওই উচ্চারণ কী করব? ওকারের মতো ওকার ইউজ করব সেখানে, সেই স্বরের স্থানে। এরপরে দেখো, এরপরে আছে 2 নাম্বার যেটা নিয়ম। 2 নাম্বারে যদি আমরা যাই, 2 নাম্বারে দেখো, 2 নাম্বারে হলো শব্দের আদ্যে। শব্দের আদ্যে বলতে কি? আদ্য বলতে শব্দের শুরুতে, শব্দের আদ্য বলতে হলো শব্দের শুরুতে, অর্থাৎ প্রথমে ব্যঞ্জন বর্ণে বফলা যুক্ত হলে, ব্যঞ্জন বর্ণে যদি কি থাকে? বফলা যুক্ত থাকে। বফলা যুক্ত হলে কী হবে? সেসব বয়ের উচ্চারণ হয় না, অর্থাৎ সেই বর্ণটা অনুচ্চারিত হয়। মানে প্রথম কোনো শব্দে যদি আমরা প্রথমে লক্ষ্য করি সেই শব্দে কি আছে? বফলা যুক্ত আছে, তখন সেই শব্দটা আর উচ্চারিত হবে না। তুমি কি জানো যে বাংলা এই যে ব্যাকরণে কার আছে, তারপর ফলা আছে, স্বরবর্ণের সংকেতকে আমরা কি বলি? কার বলি।
আর তারপর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলি, ফলা বলি, কার হলো 10টি, ফলা হলো আমাদের 6টি। এগুলো কিন্তু আমরা তোমাদের কিন্তু পড়াবো, যারা বিশ্ববিদ্যালয়ে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগে, যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে, স্বরবর্ণ যে কার রয়েছে, কার কয়টি, তারপর ফলা কয়টি, এই বিষয়গুলো কোথায় কি বোঝা গেছে। তো তেমনিভাবে ব কিন্তু একটা ফলা রয়েছে, সেই ব ফলা যখন কোনো এরকম শব্দের প্রথমে থাকে তখন কিন্তু সেটা আর উচ্চারিত হয় না। যেমন আমরা এটা যে স্বাধিকার যে আছে, আমরা কি কখনো বলি শাব্দিকার, কখনো কি এরকম বলি না, বলি না, আমরা এই বটা তখন কিন্তু অনুচ্চারিত করি। যেমন তুমি এরকম যদি ইংরেজি খেতে যাও, ইংরেজি খেতে এরকম অসংখ্য নলেজ, অসংখ্য তুমি কিন্তু ওয়ার্ড পাবা। যেমন একটা ওয়ার্ড যদি ধরো তুমি সুনামি, সুনামি যদি এই ওয়ার্ডটা ধরতে যাও, সুনামি বানানটা কী হবে, নর্মালি যদি আমরা ভাবি SUNAMI, এটা নর্মাল, সবাই মনে করবে সুনামি বানানটা এরকম, SUNAMI সুনামি, কিন্তু বাস্তবে কি সুনামি বানানটা এরকম না। সুনামি প্রথমে কি আসে, টি আসে, এই টিটা যে আসলো, টিটা তো অবশ্যই, এটা তো অবশ্যই কাজ আছে বলেই তো সে আসছে। তো এখন এটা উচ্চারিত কি হচ্ছে না, কিন্তু উচ্চারণের বেলায় সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে এখানেও ওই একই অবস্থা হবে, যে প্রথমে এরকম কোনো ওয়ার্ডের প্রথমে যদি এরকম ব ফলা থাকে তখন সেই বটার উচ্চারণ আর হবে না, তখন আমরা সেই বটা উচ্চারিত করব না। তার মানে এখানে যখন স্বাধিকার আছে তখন স্বাধিকারের ক্ষেত্রে তখন আর সেই বটা উচ্চারিত হবে না। তখন আমরা কি করব, দেখো আমরা আগে জানি যে 300 যদি থাকে তাহলে প্রথমে কী দিতে হয়, তালবর্ষ দিতে হয়। তার মানে তালবর্ষ দিয়ে দিলাম, আকার দিয়ে দিলাম, ধসিকা দিয়েছে, ধসিকা দিয়ে দিলাম, কয়েকা র দিলাম, হসন্ত কেন দিলাম, কারণ যখন স্বাধিকার আমরা কখনো বলি না স্বাধিকার, কখনো এভাবে বলি কি, বলি না, শুধু বলি স্বাধিকার। তার মানে শেষে কোনো স্বরধ্বনি আসতেছে না। যখন এরকম কোনো স্বরধ্বনি আসবে না তখন সেখানে আমরা কী দিব, হসন্ত দিব। আর যদি স্বরধ্বনি আসতো তাহলে আমরা কী দিতাম, ওকার দিতাম। কথা কি বোঝা গেছে। এরপর যেমন আছে ত্বক, এই যে প্রথমে বফলা আছে তখন বফলা উচ্চারিত হয় নাই, এই জন্য পরবর্তীতে কী দিছে, ত আর ক শুধু দিছে, বফলা উচ্চারিত হয় না। যেমন ধ্বনি, ধ্বনি শুধু ধোকাধ্য দন্তন নেই, ধ্বনি দিছে। এখন ধোকাধ্য কেন দিল, কারণ তুমি উচ্চারণ করো তো ধ্বনি, যখন উচ্চারণ করো তখন স্বরে আসতেছে না, আর স্বরে আসা মানে কি ওকার, এই জন্য ওকার হয়ে গেছে। আর বটা উঠে গেছে কেন, কারণ প্রথমে বফলা যুক্ত হয়েছে, উঠাই দিছি, দন্তন শিয়া নিয়ে দিছি। বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে বলো তো, কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে, জানাও আমাকে কমেন্টে জানাও। তোমরা তো কোথায় কোনো কাল প্রবলেম, কার কোনো জায়গায় বুঝতেছো কি না, কোনো তো কমেন্ট করো না। তোমরা কমেন্ট করলে আমি তাহলে না বুঝতে পারবো যে এই জায়গায় প্রবলেম বা এই সমস্যা, তাহলে আমি সেই বিষয়টা আরও সুন্দরভাবে তোমাদের বোঝানোর ট্রাই করব। তো দেখো এরপরে যেটা আছে তা হলো 3 নাম্বার যে রুল, শব্দের মধ্যে কিংবা শেষে যদি বফলা থাকলে, কোনো শব্দে যদি আমরা মধ্যে দেখি ওটা বফলা দেখলাম প্রথমের ক্ষেত্রে সেই বফলাটা উচ্চারিত হবে না। কিন্তু যদি আমরা এরকমটা লক্ষ্য করি যে কোনো শব্দের মধ্যে কিংবা যদি শেষে বফলা থাকে তাহলে সংযুক্ত বয়ের উচ্চারণ আবার তখন দিতে হবে। ঘটনা কিন্তু দুইটা, আবার বলছি, যদি কোনো শব্দের প্রথমে যদি আমরা বফলা উচ্চারণ দেখি সেই বটা আর উচ্চারিত হবে না, সেটা হারাই যাবে, সেটা থাকবে না উচ্চারণের বেলায়, সেটা আমরা লিখবো না। কিন্তু যখন কোনো শব্দের মধ্যে বফলা থাকবে বা শেষে বফলা থাকবে তখন সেই বফলাটা যে থাকবে তখন সেটা বফলার সাথে যে ওয়ার্ডটা থাকবে মূলত সেই ওয়ার্ডটা দিতে হবে। বফটা কখনো দিতে হবে না, কিন্তু কথাটা ভালোভাবে মাথায় রেখে বুঝতো। অর্থাৎ বফলার সাথে যে ওয়ার্ডটা যুক্ত থাকবে, যেটার সাথে আমরা বফলা লিখবো সেই ওয়ার্ডটা মূলত কী হবে, দিতে হবে, সেই ওয়ার্ডটা উচ্চারণ কী হবে, দিতে হবে। তো দেখো কীরকম, যেমন এই বিশ্ব আছে না, তাহলে কি আছে, বফলা যুক্ত আছে না, তালবর্ষের সাথে কি যুক্ত আছে, ব যুক্ত আছে। তার মানে যখনই ব যুক্ত আসবে তখন আমরা লক্ষ্য করবো সেটা প্রথমে আসে না শেষে, কোথায় আছে, শেষে আছে। মাঝে থাকলেও এক অবস্থা, মাঝে বা শেষে যেটা হোক একই কথা। তো তার মানে শেষে আছে, তার মানে কি বর সাথে কি যুক্ত আছে, তালবর্ষর সাথে ব যুক্ত আছে। তার মানে এখন এই যে তালবর্ষ যে আছে সেটার উচ্চারণ কী করতে হবে, আমাদের দ্বিত্ব করতে হবে, তার মানে 2 বার লিখতে হবে। তাহলে এই জন্য আমরা লিখবো বসে তালবর্ষ হসন্ত, তালবর্ষ সু। তা এখানে হসন্ত কেন দিলাম, কারণ এখানে কোনো স্বরধ্বনি আসতেছে না। আর শেষে ওকার কেন দিলাম, কারণ শেষে স্বরধ্বনি আসতেছে। উচ্চারণ করা বিশ্ব, শেষে স্বরধ্বনি আসতেছে, এই জন্য ওকার দিছি। একইভাবে দেখো এখানে বিদ্যান, যে বসে কার নিচে, দর নিচে আমাদের আছে বফলা যুক্ত আছে। তার মানে প্রথমে দ দিলাম, এরপরে আমাদের আরেকটা দ দিলাম, দশার দেখো প্রথমে বসে দিলাম, ঠিক আছে। এরপরে ব যুক্ত কারণে আমরা 2টা দ দিব, 2টা দ দিলাম, আকার আছে, একটা দ পরবর্তী আকার দিলাম, দন্তন্য দিলাম। হসন্ত এই দ এবং দন্তন্যের ক্ষেত্রে কেন হলো, কারণ এখানে ক্ষেত্রে কোনো স্বরধ্বনি আসতেছে না। ক্লিয়ার, অত ভেজাল করার দরকার নেই, মানে অত পেছানোর দরকার নেই, একবারে সহজ ভাষায় জানবা। দেখো এরপরে আমরা যদি দেখি কোনো শব্দের আদ্যে অর্থাৎ প্রথমে মানে প্রথমে ব্যঞ্জন বর্ণে মফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ হয় না, ওই আগের মতোই। যদি বফলা থাকে তার উচ্চারণ হয় না, এবং মফলা থাকলে তার উচ্চারণ হয় না। কিন্তু মফলার ক্ষেত্রে একটা নতুন নিয়ম আসবে, সেটা হলো তবে মফলার আশ্রয়ী ব্যঞ্জনের স্বরধ্বনি সানুনাসিক হয়, মানে অর্থাৎ তখন নাক দিয়ে কিছুটা উচ্চারণ হবে, অর্থাৎ তখন চন্দ্রবিন্দু আমাদের নিয়ে আসতে হবে। সানুনাসিক অর্থ হলো আমাদের তখন কী নিয়ে আসতে হবে, চন্দ্রবিন্দু নিয়ে আসতে হবে। যেমন স্মরণ,
এই যে ওয়ার্ডটা 300 থাকলে আমরা আগে জানি কি তালবস্য, তালবস্য দিলাম। এখন এখানে ম ফলা যুক্ত আছে, ম যুক্ত আছে না, তো ম যুক্ত প্রথমে থাকলে তোমাদের কি বললাম, তখন মটা হারাই যাবে, হারাই গেল, কিন্তু ময়ের পরিবর্তে হারা যাওয়ার পরিবর্তে আমরা সেখানে কি দিব, সেটা সানুনাসিক হবে। সানুনাসিক মানে কি, সেখানে চন্দ্রবিন্দু দিব। এই যে চন্দ্রবিন্দু দিয়ে দিলাম, র আছে, র দিয়ে দিলাম। ওকার কেন হলো, কারণ স্বর উচ্চারণ করো, স্বরধ্বনি আসতেছে র উচ্চারণ করতে গিয়ে, এই জন্য ওকার দিলাম। আর মধ্যাহ্ন আছে, আমরা জানি মধ্যাহ্ন থাকলে কি হয়, দন্তন্য হয়, এই জন্য দন্তন্য দিলাম। আর হসন্ত কেন হলো, স্মরণ, এখানে স্বরধ্বনি আসতেছে না, যার কারণে দন্তন্য। বোঝা গেছে কি না বলো তো? তো এরপরে দেখো, এরপরে আমাদের 5 নাম্বার যে রুলটা আছে, 5 নাম্বার রুলটা হলো যে শব্দের মধ্যে বা শেষে যদি মফলা যুক্ত থাকে, এটা গেল প্রথমে, আর যদি মধ্যে বা শেষে থাকে তাহলে সেই বর্ণে উচ্চারণ দিতে হবে, অর্থাৎ বফলার মতো হুবহু একই হিসাব ঘটবে এখানে, এবং উচ্চারণ হয়ে থাকে, এবং এতে মফলা আশ্রয়ী ব্যঞ্জনের স্বরধ্বনি সানুনাসিক হয়। মানে এটা দ্বিতীয়ত হবে, তার পাশাপাশি আরেকটা কী কাজ হবে, সানুনাসিক হবে, অর্থাৎ এখানে চন্দ্রবিন্দু আমাদের নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি একটা দেখি, এই যে পদ্ম বানানটা যদি দেখি, পদ্ম, তাহলে দেখো প্রথমে আছে প দিয়ে দিলাম, তারপর এখানে মফলা যুক্ত আছে, কিসের সাথে আছে, দয়ের সাথে যুক্ত আছে। তার মানে এখানে দটা কয়বার লিখতে হবে আমাদের, 2বার লিখতে হবে। দ্বিত্ব মানে কি, 2বার, তাহলে 2বার উচ্চারিত হতে হবে। পদ্ম, পদ প্রথমে একবার দ, তারপর দ, 2বার দ হলো, তার মানে পদ্ম। দেখো এখন পদ্ম যখন আমরা উচ্চারণ করি, পদ্ম শেষে কি আসতেছে, স্বরধ্বনি আসতেছে না, তো স্বরধ্বনি আসার কারণে তখন আমাদের শেষে কী হবে, ওকার হবে। স্বরধ্বনি আসা মানেই হলো ওকার। এই জন্য প্রথম দয়ের ক্ষেত্রে আমরা হসন্ত দিলাম, কেন, কারণ প্রথম দয়ে কিন্তু কোনো স্বরধ্বনি নাই। পদ, তুমি কি বলো, পদ দ, পদ দ, এভাবে কি কখনো বলো না, বলো না, কি বলো, পদ্ম। তার মানে প্রথম দয়ে কোনো স্বরধ্বনি নাই, এই জন্য আমরা হসন্ত দিলাম, আর শেষে দয়ের ক্ষেত্রে আমরা স্বরধ্বনি আসতেছে, এই জন্য আমরা ওকার দিলাম। এখন চন্দ্রবিন্দু কেন দিলাম, কারণ এটা সানুনাসিক করতে হয়, কিছুটা নাক দিয়ে, নাকের মধ্যে, মানে যেমন নাক দিয়ে উচ্চারণ করে, মানে কিছুটা এরকম যেন হয় আর কি, এই বিষয়টা। তো এই ছিল মূলত আমাদের বাংলা উচ্চারণের 5টা নিয়ম। এরপরে আমরা জানবো বাংলা স্বরধ্বনি উচ্চারণের 5টা নিয়ম উদাহরণসহ। তো এই পর্যন্ত কি সবার ঠিকঠাক আছে, সবাইকে ঠিকভাবে বুঝতে পারতেছো? আমাকে একটু জানাও তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এরপরে আমরা তাহলে আমাদের বাকি যে অংশ যেটা আছে সেটা শুরু করব। দেখো, বাংলা স্বরধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম উদাহরণসহ আমাদের লিখতে হবে। এটা একটা প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নটাই বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের থাকতে পারে। কি কি ক্যাটাগরি তোমাদের যদি দেখাই, এটা একটা ক্যাটাগরিতে থাকতে পারে। 2 নাম্বার হলো স্বরধ্বনি উচ্চারণে 5টা নিয়ম, এভাবেও থাকতে পারে, বা এভাবে বলতে পারে যে ধ্বনির আদ্যে, মধ্য এবং অন্তে 5টি উদাহরণ লেখা, অর্থাৎ স্বরধ্বনির আদ্য মানে শুরু, মধ্য এবং অন্ত, আদ্য, শুরু, মধ্য মানে মাঝের, এবং অন্ত মানে শেষের 5টা নিয়ম লেখা, এটা থাকতে পারে। মানে বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো দেখো এখন আমরা এইটা আলোচনা করব যে স্বরধ্বনির যে প্রশ্নগুলো আলোচনা করতেছি উচ্চারণের, এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায়, বুঝছো, এগুলো কিন্তু গুরুত্ব সহকারে একটু পড়বা। প্রথমটা দেখো, প্রথমটা হলো যে এই যে স্বরধ্বনি আছে, স্বরধ্বনি আমরা এই নিয়মগুলো পড়ার আগে স্বরধ্বনি তোমাদের একটা বিষয় সম্পর্কে আমরা আগে ধারণা দিই, সেটা হলো স্বরধ্বনি আমরা 2টা রূপ দেখতে পাই। স্বরধ্বনি কয়টা রূপ দেখতে পাই, 2টা রূপ। একটা কি, একটা হলো সংবৃত, একটা হলো বিবৃত। যখন স্বরধ্বনি সংবৃত উচ্চারণ হয়, তখন স্বরধ্বনির উচ্চারণ, স্বরদে ধ্বনি আছে, এই স্বরধ্বনির উচ্চারণ তখন হবে ও, ওকারের মতো উচ্চারণ হবে। কথা কি বুঝছো, মানে স্বরধ্বনির উচ্চারণ তখন ও বা ওকারের মতো হবে যখন সংবৃত হবে। যেমন অতি এই বানানটা যখন আসছে, যখন সংবৃত হয়, তখন স্বরের উচ্চারণ কি হয়, ওকারের মতো হয় বা ও হয়, তখন স্বরের পরিবর্তে ও থাকবে। কিন্তু যখন বিবৃত হবে, বিবৃত ক্ষেত্রে স্বরধ্বনি উচ্চারণ আর ওকার বা ওর মতো হবে না, তখন স্বরধ্বনি উচ্চারণ অবিকৃত স্বরই থাকবে, মানে স্বরই থাকবে, এটা পরিবর্তন হবে না। যেমন অমর, অনেক, এখানে স্বরে আছে না, এখানে কোনো পরিবর্তন হবে না, স্বরের পরিবর্তে আমরা ও দিব না, এখানে স্বরের পরিবর্তে আমরা ও দিব না, স্বরে আছে, এই স্বরে থাকবে। কথা কি বুঝতে পারছো আমার? তো এই ছিল মূলত হলো স্বরধ্বনির যে সংবৃত এবং বিবৃত। এখন আমরা এই যে প্রশ্নের যে উত্তরটা, সেই উত্তরটার মধ্যে যাবো, যে 5টা নিয়ম স্বরধ্বনি উচ্চারণের, সেই 5টা নিয়ম এখন আলোচনা করব। দেখো, 5টা নিয়মের মধ্যে প্রথমে যেটা আছে আমাদের, প্রথম যে নিয়ম সেটা হলো শব্দের আদিতে, অর্থাৎ শব্দের শুরুতে যদি স্বরীয় থাকে, তারপর যদি হ্রস্বইকার এবং দীর্ঘইকার কিংবা হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে। কি বলছে, শব্দের শুরুতে যদি স্বরীয় থাকে এবং তারপর যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে, তখন আমাদের যে নিয়মটা হবে, তোমাদের যদি দেখায়, দেখো দেখো তবে সে স্বরেয় এর উচ্চারণ তখন ওকারের মতো হবে। কথা কি বুঝছো? যেমন যদি আমরা উদাহরণ দেখি, অতীত এই বানানটা যদি আমরা লক্ষ্য করি, দেখো অতীত স্বরে আছে,
এই স্বরেয় তখন কী হবে, ও হবে, ও দিয়ে দিলাম। একটু আগে বললাম যদি আমরা দেখি যে কোনো স্বরের পর, এটা এই রুলটা কিন্তু আমরা একটু আগে পড়লাম, যে কোনো স্বরেয় ধ্বনি স্বরেয় যদি বর্ণ দেখি এরপর যদি হ্রস্বই দীর্ঘই এই ওয়ার্ডগুলো আমরা লক্ষ্য করতে পারি বা এই কারগুলো যদি আমরা লক্ষ্য করি, তখন সেই স্বরেও আর স্বরে থাকবে না, সেটা উচ্চারণ কী হবে, সেটা উচ্চারণ ও কারের মতো হয়ে যাবে বা ও এর মতো হয়ে যাবে। তো দেখো এখন আমরা সেই কারণে এখানে অতীত যে বানানটা রয়েছে সেই বানান উচ্চারণ করতে গেলে আমাদের অতীত স্বরের পরিবর্তে আমাদের কী দিতে হয়, ও দিতে হয়। এরপরে যদি 2 নাম্বার রুলটা যাই, 2 নাম্বার রুলে যদি লক্ষ্য করতে পারবো, দেখো খ নাম্বার রুল, শব্দের আদ্য অর্থাৎ শব্দের শুরুতে বা প্রথমে স্বরের ফলে যদি জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে তবে স্বরের উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। এই রুলগুলো কি বলো দেখি, আমরা যে প্রথমে বাংলা উচ্চারণে 5টা নিয়ম পড়লাম না, সেখানে কিন্তু আমরা একবারে এই রুলগুলো, অনেকগুলো রুল একসাথে কিন্তু আলোচনা করছি। এখন সেগুলো জাস্ট আমরা কী করতেছি, ভেঙে আলাদা আলাদা করে রুল করতেছি। কথা বোঝা যাচ্ছে কি? তো তোমাদের কিন্তু এভাবে টিক্সটা ফলো করতে হবে। মানে ওইখানে একটা রুল করছিলাম, এখানে ওই একটা রুলে আমরা 5টা রুল করতেছি এখন। তো দেখো এখন কীরকম, যেমন অন্য আছে, এই যে জফলা আছে, জফলা যখন হবে তখন স্বরেয় স্বর থাকবে না, তখন কী হবে, স্বরেয় ওকারের মতো হবে। এখন এখানে দেখো আরেকটা বিষয় কি, তোমাদের যখন প্রথম পর্বে কিন্তু বলছিলাম কোনো শব্দে যদি আমরা জফলা দেখি তাহলে সেই শব্দটা কিন্তু দ্বিত্ব হয়, মানে 2বার হয়। তো ঠিক তেমনিভাবে এখানেও যেহেতু দন্তনের ক্ষেত্রে জফলা আছে, তার মানে এখানে দন্তনটা এই জন্য 2বার কিন্তু দেওয়া হয়েছে। তো প্রথম দন্তনের ক্ষেত্রে হসন্ত দেওয়া হয়েছে কারণ এখানে কোনো স্বরধ্বনি নাই, আর দ্বিতীয় ক্ষেত্রে ওকার হয়েছে কারণ এখানে স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে, যেমন অন্ন শেষে স্বরধ্বনি আসতেছে, এই জন্য এখানে ওকার দিলাম। তো এরপরে দেখো, এরপরে যেটা আছে সেটা হলো গ নাম্বার, মানে অর্থাৎ 3 নাম্বার রুল। সেটা হলো কি, 3 নাম্বারটা হলো অর্থাৎ এই স্বরধ্বনি উচ্চারণের যে শব্দের আদ্য অর্থাৎ শব্দের শুরুতে স্বর এর পর যদি যুক্ত করে তাহলে সেই স্বরের উচ্চারণ ওকারের মতো হবে। এই রুলটা কিন্তু তোমাদের একটু আগে পড়ালাম। যেমন অক্ষ স্বরে আছে, এই যুক্তক্ষ আছে, যুক্তক্ষর জন্য প্রথমে স্বর আছে, এই স্বরে তখন ও হবে, ও দিয়ে দিলাম। আর যুক্তক্ষ ভাঙলে আমরা আগে জানি যে যুক্তক্ষর জন্য ক হসন্ত খ দিতে হয়। এই যে ক হসন্ত খ দিলাম, ক এর ক্ষেত্রে স্বরধ্বনি আসতেছে না, এই জন্য এখানে হসন্ত, খ এর ক্ষেত্রে স্বরধ্বনি আসতেছে, এই জন্য ওকার। এরপরে যেটা রয়েছে 4 নাম্বারে যদি দেখি, যে বাংলা ভাষায় বেশ কিছু সমাজবদ্ধ তৎসম শব্দের মধ্যে স্বর ওকারান্ত রূপে উচ্চারিত হয়, মানে স্বর যে আছে সেটা মূলত স্বরটা ওকারান্ত হিসাবে ব্যবহৃত হয়। যেমন পথচারী আছে, এখানে থটা তখন কী হবে, পথচারী হবে উচ্চারণটা এরকম। এখানে দীর্ঘিকারের বদলে ইশিকার কেন, তোমাদের রুল কিন্তু এগুলো প্রথম পর্বে কিন্তু আলোচনা করছি। যখন কোনো শব্দে দীর্ঘিকার থাকবে তখন সেটা হ্রস্বইকার হবে, যেমন বনবাসী, তখন এখানে বনবাসী এই কথাটা আমাদের লিখতে হবে। আর 300 থাকলে আমরা তাহলে অবশ্য আগে পড়ছি, দীর্ঘিকার থাকলে ঋষিকার দিয়ে দিছি। বোঝা গেছে কি না বলো তো? এরপরে আমাদের যে সর্বশেষ যেটা রয়েছে স্বরধ্বনি উচ্চারণের নিয়ম, সেটা হলো শব্দার্থে, কোনো শব্দার্থে যুক্তবর্ণ থাকলে অন্তিম, মানে সে অন্তিম বলতে শেষে স্বরেয় ওকারের মতো উচ্চারিত হয়। যেমন শক্ত, এই যে শব্দটা, এটা যখন আমরা উচ্চারণ করব, এখানে ক হসন্ত ত আছে কিন্তু। তো এখন কি বলছে, এখানে যুক্তবর্ণের অন্তিম স্বর ওকারের যে সর্বশেষ যেটা থাকে সেটা ওকারের মতো হয়। দেখো শক্ত, এই যে শেষে কি আছে, ত, ওকারের মতো হচ্ছে উচ্চারণটা না, উচ্চারণ হচ্ছে না। তুমি এমনিতেও কিন্তু এটা পারবা, এটা যে রুল লাগবে এমনিতেও কিন্তু। যেমন এই দ্বিতীয়টা যদি দেখো, কর্ম, এখানে ক দিলা, এই যে রেপের পরিবর্তে কি দিবা, রেপের পরিবর্তে আমরা র দিলাম, হসন্ত করে দিলাম কারণ স্বরধ্বনি নাই, স্বরধ্বনি আসতেছে না, এই জন্য রয়ের নিচে হসন্ত। আর কর্ম শেষে এখানে ওকার দিলাম কারণ তুমি এমনিতে উচ্চারণ করো কর্ম, তুমি কি বলো শুধু কর্ম এরকম তুমি উচ্চারণ করো, কর্ম শুধু এরকম বলো না, কি বলো, কর্ম শেষে কি নিয়ে আসো, স্বরধ্বনি নিয়ে আসো কিন্তু। আর স্বরধ্বনি আসা মানে কি বলো তো, ওকার, এই জন্য আমরা ওকার কিন্তু দিয়েছি। সবগুলো ক্ষেত্রে এরকম বিষয় ঘটবে। অর্থাৎ আমি যেটা তোমাদের মেইন কথা বলতে চাচ্ছি, তোমরা প্রথম পর্বটা যারা দেখো নাই অনেক কিছু মিস করে ফেলছো, অবশ্যই সেটা দেখবা, বুঝছো? এটা লাইভটা শেষ করো, তারপর তোমরা অবশ্যই সেই প্রথম পর্বটা দেখবা, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবা। তো দেখো এরপরে যেটা রয়েছে আমাদের, এই প্রশ্নটা চলে গেল 2 নাম্বার। এরপরে আমরা এ ধ্বনির উচ্চারণের নিয়মগুলো জানবো। এ ধ্বনির উচ্চারণে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা এখন জানার চেষ্টা করি। দেখো প্রথমে যেটা রয়েছে, বাংলায় এ ধ্বনি উচ্চারণের প্রথমে 5টা নিয়ম উদাহরণসহ লেখো, এভাবে এই প্রশ্নটা আসতে পারে। তারপর এরপর হলো এ ধ্বনি উচ্চারণে 5টা নিয়ম উদাহরণসহ লেখো, এভাবে আসতে পারে। এছাড়া বলতে পারে বাংলার আদি এ স্বরধ্বনি উচ্চারণে 5টা নিয়ম লেখো, বিভিন্নভাবে আসতে পারে, যেভাবে আসুক কোনো সমস্যা নাই, তুমি এভাবে পড়বা। তো দেখো এ ধ্বনি যেমন আমরা স্বরধ্বনির সংবৃত বিবৃত পড়লাম, ঠিক একইভাবে এ ধ্বনির এ যে ধ্বনি আছে, এ ধ্বনির ক্ষেত্রেও ওই একই অবস্থা আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ এ ধ্বনির ক্ষেত্রেও আমরা সংবৃত পাবো এবং বিবৃত এই বিষয়টা লক্ষ্য করতে পারবো। কিন্তু এখানে হবে একটু উল্টা বলতে কি একটু ভিন্নতা আসবে। যেমন স্বরধ্বনির ক্ষেত্রে আমরা সংবৃতের ক্ষেত্রে জানছিলাম স্বরধ্বনি ওকারের মতো হবে, আর বিবৃত ক্ষেত্রে স্বরধ্বনি স্বরে থাকে। কিন্তু এখানে উচ্চারণের ক্ষেত্রে স্বরধ্বনি যখন সংবৃত হয় তখন মানে স্বরধ্বনি অভিজ্ঞতাই থাকে, মানে এটা উল্টা, একটু ভুল বলছি। দেখো যখন আমরা এখানে জানতেছি যে এ ধ্বনির ক্ষেত্রে স্বরধ্বনি যখন সংবৃত হয়
এ ধ্বনি অভিজ্ঞতা এই থাকে, কিন্তু এ ধ্বনির ক্ষেত্রে। কিন্তু স্বরধ্বনির ক্ষেত্রে যখন সংবিত পড়ছিলাম তখন স্বরধ্বনি কিন্তু সংবিত ক্ষেত্রে অভিজ্ঞতা এটা ছিল না, তখন সংবিতের ক্ষেত্রে ওকার ছিল, ও বা ওকারের মতো। কিন্তু যখন বিবৃত ছিল, বিবৃত ক্ষেত্রে অবিকল স্বরই ছিল, কিন্তু এখানে হবে তার ভিন্ন। এখানে আবার বিবৃত এ ধ্বনির ক্ষেত্রে বিবৃত যখন উচ্চারণ হবে তখন এ ধ্বনি অভিজ্ঞতা থাকবে না, তখন এ ধ্বনি উচ্চারণ স্বরে জফলা আকার হবে। বোঝা গেছে কি আমার কথা? তো এ ধ্বনির ক্ষেত্রে এরকম, মানে এটার সাথে ওটা বিপরীত আর কি। তো সংবিত ক্ষেত্রে এ ধ্বনি উচ্চারণ অভিজ্ঞতা এই থাকে, যেমন কে সে। আর বিবৃত ক্ষেত্রে যদি দেখি এ ধ্বনি উচ্চারণ এর মতো হয়, যেমন কেন, এটাকে যদি উচ্চারণ করতে যাই তাহলে আমরা বলতে হবে কেন, কয় জফলা আকার দন্ত নকার নো। কথা কি বুঝতে পারছো? তো এই যে একারের পরিবর্তে কি হলো, জফলা আকার আসলো, এই জন্য কয় জফলা আকার, আর দন্ত নয়ের শেষে উচ্চারণ করতে স্বরধ্বনি আসতেছে, এই জন্য আমরা ওকার দিলাম। কথা কি বুঝতে পারছো আমার? কোনো সমস্যা এই পর্যন্ত? কারো কোনো সমস্যা হলে বলো যে এইটা বুঝতে পারতেছি না, এটা আবার বুঝাই দেন। তো দেখো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো যে এ ধ্বনি উচ্চারণের যে 5টা নিয়ম মূলত যেটা আলোচনা করতে চাইছিলাম সেটা এখন আলোচনা করি। দেখো শব্দের অন্তে, অন্তে বলতে কি শব্দের শেষে, শব্দের শেষে এ ধ্বনি মূলত সংবিত হয়। অর্থাৎ সংবিত বলতে কি আমরা একটু আগে জানলাম, এ ধ্বনি সংবিত মানে কি এ ধ্বনি এই থাকবে, এ ধ্বনি বিবৃত মানে কি এ ধ্বনি তোমার স্বরে জফলা আকার এর মতো উচ্চারণ হবে, অর্থাৎ এ ধ্বনি যে আছে এই মতোই থাকবে, যেমন পথে ঘাটে, এটাই থাকবে, পথে ঘাটে, কোনো পরিবর্তন হবে না। তারপর হলো একাক্ষর বিশিষ্ট সর্বনামে এ ধ্বনি সংবিত থাকে, অর্থাৎ এ ধ্বনি এর মতোই উচ্চারণ হবে, যেমন কে সে যে এরকম যে ওয়ার্ডগুলো, তখন এ ধ্বনি এর মতোই থাকবে, ওটা পরিবর্তন হবে না। তো এরপরে যদি দেখো, এরপরে যদি তোমাদের লক্ষ্য করাই, দেখো আমাদের যেটা আছে যে 3 নাম্বার রুলের ক্ষেত্রে যায়, এ ধ্বনির ক্ষেত্রে রস্যই বা রস্যু কারের পরে থাকলে, রস্যই বা রস্যু কার পরে থাকলে এ ধ্বনি মূলত সংবিত হয়। এটার ক্ষেত্রে এই ধ্বনি এই থাকবে, যেমন দেখি, রেণু, এই যে রস্যইকার আছে, তারপরে এরপর রস্যুকার আছে, এরপর যদি এ থাকে এই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। যেমন দেখি, দেখি এ আসে না, রেণু এ আসে না, এই মতোই থাকবে, যখন আমরা এটা লক্ষ্য করতে পারবো। তারপর 2 অক্ষর বিশিষ্ট সর্বনামে অব্যয়ে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়, মানে যখন কী হবে 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম থাকবে তখন আমরা মূলত এই ধ্বনি বিবৃত উচ্চারণ পাবো, অর্থাৎ এই ধ্বনি উচ্চারণ এর মতো হবে না, তখন স্বরে জফলা আকার এরকম বিষয়টা আসবে। যেমন আমরা যদি একটা ওয়ার্ড দেখি এত, এই ওয়ার্ডটা যদি লক্ষ্য করি তাহলে আমরা এর পরিবর্তে তখন কী দিব, স্বরে জফলা আকার দিব, আর শেষে তো উকার কেন দিলাম, কারণ যখন এত বলি তখন শেষে স্বরধ্বনি আসতেছে, আর স্বরধ্বনি আসা মানে কি ওকার। বোঝা গেছে আমার কথা? এরপরে যে সর্বশেষ যেটা রুল আছে সেটা হলো খাঁটি বাংলা শব্দে, খাঁটি বাংলা যখন শব্দ দেখো তখন এ ধ্বনি বিবৃত উচ্চারণ হয়, তখন মানে এ ধ্বনি যে উচ্চারণ আছে আমরা এ ধ্বনি উচ্চারণ এর মতো পাবো না, অর্থাৎ এ ধ্বনি উচ্চারণ আমাদের মূলত কি জানি বিবৃত মানে কি, বিবৃত মানে হলো জফলা আকার হবে, তখন স্বর জফলা আকার এরকম উচ্চারণটা আসে। যেমন এখানে যদি আমরা একটা লক্ষ্য করি, যেমন এই যে তেলাপোকা, এই বানানটা যদি লক্ষ্য করি, এটার উচ্চারণ যদি বলতে যাই তেলাপোকা, দেখো এখন প্রথমে কি আসতেছে তোমাদের বলছি খাঁটি, এটা কিন্তু একটা খাঁটি বাংলা শব্দ তেলাপোকা, আমরা জানি এটা কিন্তু আমরা আলোচনা করব, এটা একটা ক্লাস নেব তোমাদের এডমিশন যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু এটা নিব, যে বাংলা শব্দের যে মানে অর্থগত অনুযায়ী বাংলা শব্দ, তারপর গঠন অনুযায়ী এগুলো কিন্তু আলোচনা করব। সেখানে কিন্তু আমরা পাবো যে বিভিন্ন ধরনের বিদেশি শব্দ পাবো, তারপর বাংলা শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম, সেখানে কিন্তু এগুলো পাবো, এগুলো আলোচনা করবো কিন্তু তোমাদের। তো সেখানকার থেকে যদি আমরা দেখি এই যে তেলাপোকা, এই শব্দটা কিন্তু একটা খাঁটি বাংলা শব্দ। তো এরকম আরও অনেক কিন্তু শব্দ আছে, যেমন এখানে খ্যামটা একটা শব্দ আছে, এই শব্দটা। তো এরকম যে শব্দগুলো, এগুলোর ক্ষেত্রে এ ধ্বনি যখন হবে, এ ধ্বনিটা মূলত বিবৃত উচ্চারণ হবে, অর্থাৎ এ ধ্বনি উচ্চারণ মূলত আমরা এর মতো হবে না, তখন এ ধ্বনি উচ্চারণ স্বরে জফলা হবে। যেমন তেলাপোকা এ আছে, তখন তেলা, দেখো তে কি আসতেছে, এ আসতেছে না, তখন এ আর এ থাকবে না, তখন কি হবে এ স্বরে জফলা আকার হবে, যেমন তখন দিতে হবে তয় জফলা আকার লয়কাল্লা পোকা পোকা একা। বোঝা গেছে কি না এ পর্যন্ত? বলো তো এ পর্যন্ত সবার কি সব কিছু বুঝতে পারছো? তো আমরা মোটামুটি কিন্তু তোমাদের 3টা রুল দিলাম, অর্থাৎ স্বরধ্বনি দিলাম, তারপরে তোমাদের স্বরধ্বনি রুলগুলো। তো সর্বপ্রথম আমরা হলো বাংলা উচ্চারণের 5টা নিয়ম, তারপর স্বরধ্বনি উচ্চারণের নিয়মগুলো দিলাম, এরপরে তোমার হলো এ ধ্বনি উচ্চারণের নিয়মগুলো দিলাম। এগুলো থেকে পরীক্ষায় সব থেকে বেশি আসে এ পর্যন্ত যেগুলো আলোচনা করলাম আর কি। তারপরে এরপর তোমাদের ব্যাকআপ হিসাবে আমি আরও কিছু রুল দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে তোমাদের কয়েকবার প্রশ্ন আসতে পারে। মানে এখানে সবগুলো প্রায় রুল দেওয়া হয়েছে, এই যে এখানে সংক্ষিপ্ত আকারে প্রায় যতগুলো তোমার উচ্চারণ রিলেটেড, মানে এর বাহিরে আর একটা বাঁচবে না এক কথায় বলতে গেলে। কথা কি বুঝছো? মানে যেগুলো এতক্ষণ পড়াইলাম সেগুলো হলো সাজেশন, এখন যেগুলো পড়াচ্ছি এগুলো যদি তুমি সবগুলো পড়াও এখান থেকে আর বাইরে কোনো প্রশ্ন নাই, এখান থেকেই আসবে কনফার্ম এই উচ্চারণ। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, যেমন উচ্চারণের মধ্যে প্রথমে হলো উদাহরণসহ স্বরধ্বনির উচ্চারণে বিবৃত 5টি নিয়ম লেখো, তারপর স্বরধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, এই প্রশ্নটা। তারপর 3 নম্বরে যদি দেখি আমরা
যে আদ্য আমানত শব্দের শুরুতে স্বরধ্বনি উচ্চারণে 5টা নিয়ম লেখো, তারপর অন্তে 5টা নিয়ম লেখো। এরপরে আছে হলো বফলা উচ্চারণে 5টা নিয়ম লেখো। তারপরে আমরা দেখব মফলা উচ্চারণের 5টা নিয়ম, মফলা ক্ষেত্রে উচ্চারণে 5টা নিয়ম কীভাবে হবে। এরপরে যদি আমরা লক্ষ্য করি জফলা উচ্চারণে 5টা নিয়ম, তো এই ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম। এরপরে সর্বশেষ আছে এই ধ্বনির সংবিত। এই ধ্বনি 2টা আছে। এই ধ্বনির ক্ষেত্রে আমরা একটা লক্ষ্য করতে পারি সংবিত, একটা লক্ষ্য করতে পারি বিবৃত। তবে ওভারঅল তোমরা কী করবা, এটা ধারণা নিয়ে যাবা। এই রুলগুলো আমরা মোটামুটি কিন্তু ওভারঅল তোমাদের 90 থেকে 95% কমপ্লিট করে দিচ্ছি। এই রুলগুলো তোমরা বাসায় নিজেরা পড়বা একটু। এখানে কিন্তু খুব একটা আহামরি একবারে সবগুলো যে নতুন এরকম নাই, আমরা ওভারঅল সবগুলো কিন্তু এগুলো আলোচনা করছি। তোমাদের আশা করি এগুলো খুব একটা বুঝতে অসুবিধা হবে না। তো আমরা এরপরে তোমাদের সর্বশেষ যে সাজেশনটা দিতে চাইছিলাম সেটা তোমাদের যদি দেখাই, দেখো তোমরা আরেকটা কি বিষয়, আমি প্রথমে তোমাদের যে রুলগুলো পড়াইলাম, বিশেষ করে 3টা রুল, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কথা কি বুঝছো? এখান থেকে পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন আসে ওই 3টা প্রশ্ন থেকে, যে 3টা প্রশ্ন প্রথমে পড়াইলাম, অর্থাৎ বাংলা উচ্চারণে 5টা নিয়ম, স্বরধ্বনি উচ্চারণে 5টা নিয়ম, এরপরে হলো এ ধ্বনি উচ্চারণে 5টা নিয়ম, বা অনেক সময় 2-1 সময় কুচিত তোমাদের বফলা বা মফলা আসতে পারে। তবে প্রথম 3টা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কথা কি বুঝতে পারছো আমার? আর বফলা মফলা মাঝে মধ্যে দেয়। এভাবে তোমরা কিন্তু পড়বা, এভাবে গুরুত্ব সহকারে। যদি সময় থাকে তাহলে বাকিগুলো পড়বা, না হলে সর্বপ্রথম এই 3টা প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করবা। আর তোমাদের অবশ্যই আমি বলবো প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা যদি পারো এই যে আমি যে সাজেশনটা এখন দিচ্ছি এইটা তোমরা ফলো করার চেষ্টা করবা, বা এগুলো তোমরা পড়ার চেষ্টা করে দেওয়ার চেষ্টা করবা। কথা কি বুঝছো? এই সাজেশনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই যে তোমাদের পৃষ্ঠাটা আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সবাই সুন্দরভাবে মানে স্ক্রিনশট মেরে নিয়ে নাও, কারণ এটা এখান থেকে পরীক্ষায় মানে আসার সম্ভাবনা 80 থেকে 90%। অর্থাৎ এখান থেকেই তুমি 3টা তো কনফার্ম কমন পেতে পারো। এখান থেকেই তোমার 3টা কমন থাকবে, 5টার মধ্যে মানে 8টার মধ্যে আশা করি 3টা এখান থেকেই থাকবে, আরও বেশি থাকতে পারে, তবে অ্যাটলিস্ট 3টা থাকবেই। কথা কি বুঝছো? তার মানে এটা কিন্তু অবহেলা করে, এখানে কিন্তু একটু আসেই, শুধু এই একটু থেকেই সব থেকে কিন্তু বেশি আসে। আর তাছাড়া তোমরা যদি চাও যে আরেকটু সাজেশন দেন, যে সাজেশন থেকে আমরা 8টার মধ্যে 8টাই কমন পাবো, তোমরা যদি এরকম বলো যে আমরা যে 8টা যেন 8টাই পাই, এরকম একটা সাজেশন দেন, তার সেখানে একটু বেশি হবে, মানে এলিমেন্টগুলো একটু বেশি দিতে হবে, কিন্তু সেটাও করা যাবে, সমস্যা নেই। তোমরা যদি তাও আমাকে অবশ্যই জানাবা কমেন্টে, যে যেখান থেকে দেখতেছো সবাই কমেন্টে এই জিনিসটা জানাবা। আর একটা বিষয় কি, এটার ক্ষেত্রে যে সিক্রেট তোমাদের যদি বলি, তোমাদের একটু এটা যারা আসো একটু স্ক্রিনশট নিয়ে নাও। প্রথম থেকে আবার দেখাচ্ছি, দেখো এখান থেকে যারা আসো একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি 1 সেকেন্ড ওয়েট করতেছি। তো এরপরে আমরা দ্বিতীয় যে অংশটা রয়েছে এই অংশটা থেকে স্ক্রিনশট নিয়ে নাও, নিশ্চয় সবাই স্ক্রিনশট মেরে নাও। তো এরপরে সর্বশেষ যে অংশটা এটা স্ক্রিনশট সবাই মেরে নাও। তো এটা কিন্তু বাসায় তোমরা সবাই নিজেরা পড়বে। আর তোমাদের যদি পিডিএফটা দরকার হয় অবশ্যই এই পিডিএফটা যেটা আমি পড়াইলাম, কারো যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। আমার যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমি এই যে এখানে দেওয়া আছে, তোমরা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই নক দিবা। নক দিলে আমি তোমাদের এই যে পিডিএফটা যেখান থেকে পড়াইলাম এই স্লাইডটা, তোমাদের স্লাইডটা দিয়ে দিব। এই স্লাইড থেকে তোমরা ইজিলি সবগুলো সুন্দরভাবে প্রিন্ট আউট করে পড়তে পারবা, তোমাদের সমস্যা হবে না। আর একটা সিক্রেট কি এটার ক্ষেত্রে বলি, তোমার উচ্চারণের ক্ষেত্রে তুমি যদি বিগত সাজেশন তো একটা দিলাম, কিন্তু তারপর যদি তোমার মনে হয় যে না আমি একবারে কোনো ঝুঁকি নিব না, আমি 8টার মধ্যে 8টাই কমন লাগবে, পারলে আমি আরও যেন বেশি কমন পাতে পারি, এরকম যদি তোমার মনে হয়, তাহলে তোমার ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তুমি বিগত সালের যে উচ্চারণের যে নিয়মগুলো রয়েছে, মানে এই যে আমরা যেমন তোমাদের যে সাজেশনটা শেষে দিলাম, এরকম তোমার বিগত 5 বছরে তুমি শেষ করবা। কথা কি বুঝছো? বিগত 5 বছরে যদি তুমি শেষ করতে পারো, তুমি 100% শিওর থাকো তুমি 8টার মধ্যে 8টাই কমন পাবা। কথা কি বুঝছো? 8টা না কমন পারলে তুমি 5টা কনফার্ম দিয়ে আসতে পারবা, কোনো মিস নাই। আমার ভাই এটা অভিজ্ঞতা থেকে বলছে, আমার নিজের A+ ছিল, আমার যে অভিজ্ঞতা পার্সোনাল ওপিনিয়ন সেটা থেকে তোমাদের জিনিসটা শেয়ার করলাম। অবশ্যই বিষয়গুলো তোমরা ফলো করবা, আশা করি এতে তোমরা উপকৃত হবা। আমি নিজে হয়েছি, তোমরা হবা। আর যাদের প্রয়োজন এই পিডিএফটা, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে তোমরা অবশ্যই ইনবক্স করবা, আমি তোমাদের সেটা দিয়ে দেবো। আর আজকে তাহলে এখানে শেষ করতেছি। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আর একটা বিষয় কি, তোমরা প্রতিদিন কিন্তু আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেই লাইভ ক্লাসগুলো দেখার জন্য আমাদের যে পেজ অপটিমিস্ট স্পেস আশাবাদী, এই পেজ, এবং এটা মূলত এইচএসসি একাডেমিকের জন্য মূলত অপটিমিস্ট স্পেস আশাবাদী এই পেজ, এবং আমাদের যে এডমিশনের ক্লাস অপটিমিস্ট স্পেস এডমিশন ওয়ার, এই 2টা পেজে ফলো করবা। কথা কি বুঝছো? এই 2টা পেজে আমরা ডেইলি তোমাদের লাইভ ক্লাসগুলো দিয়ে থাকি, প্রতিদিন সন্ধ্যা মাগরিবের পর, অর্থাৎ 7টা থেকে 8টা প্রতিদিন লাইভ ক্লাসগুলো হয়। সেই লাইভ ক্লাসগুলো অবশ্যই তোমরা সবাই অংশগ্রহণ করবা। সেখানে কিন্তু আমরা প্রতিদিন সেই ক্লাসগুলো নিচ্ছি, এবং এই রুটিনটা তোমরা কিন্তু যে যেখান থেকে দেখতেছো আমাদের সব জায়গায় কিন্তু রুটিন পেয়ে যাবা। সেই ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ বলো, আমাদের সব জায়গায় কিন্তু রুটিনটা আপলোড করা আছে। তো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সকলে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হবা।